কারোর কোনো প্রশ্ন আছে প্রেজেন্টেশন নিয়ে? No, ma'am, no. ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা সেরে ক্লাসটা যত দ্রুত শেষ করতে হবে প্রেজেন্টেশন তত দ্রুত চলে যেতে পারবো। তো প্রেজেন্টে আজকে আমরা ডেমোক্রেসিটা স্টার্ট করেছিলাম। ডেমোক্রেসি অলমোস্ট আমরা যেটাকে বলা যায় যে শেষের দিকে চলে গিয়েছিলাম। ডেমোক্রেসি যে দুইটা তিনটা ক্লাস আমি ডেমোক্রেসি করিয়েছি। আমি এই স্লাইডটাকে দিয়েছি সিআর ক্লাসে ডেমোক্রেসি। আচ্ছা, না দিয়ে থাকলে No, কিন্তু ma'am, আমি before no. চেক করে দেখবো ডেমোক্রেসিটাতে আমরা যা যা পড়ছিলাম সেটা হচ্ছে কি এরকম। ডেমোক্রেসিটাকে হচ্ছে গিয়ে আমরা এখানে যেটা যেটা পড়েছি সেটা হচ্ছে যে ডেমোক্রেসিতে আমরা দেখেছিলাম যে ডেমোক্রেসি হচ্ছে জনগণের শাসন, যেটাকে বলা হয় ডেমোক্রেসি। দুইটা গ্রিক ওয়ার্ড থেকে আসে, ডেমোক্রেটিয়া, এটাকে সেপারেট করলে আমরা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ড পাই, একটা হচ্ছে ডেমোস আর একটা হচ্ছে ক্রেটোস, এরকম। তো ডেমোক্রেটিয়া ওয়ার্ডটা থেকে ডেমোক্রেসিটা পরবর্তীতে তৈরি হয়েছে। একটা সো দেন হচ্ছে গিয়ে ওখানে আমরা পরবর্তীতে বুঝেছিলাম যে ডেমোক্রেসিটাকে বলা হয়েছে রুল অফ মেজরিটি। এটাকে খুব ইম্পর্টেন্স দেওয়া হয় যে মেজরিটি পিপল যা চায় এই ধরনের গভর্নমেন্ট সিস্টেমে সাধারণত সেটা হয়। তো এই কারণে এটাকে আমরা বলে থাকি রুল অফ মেজরিটি। পরবর্তীতে আমরা ডেমোক্রেসি ক্যারেক্টারিস্টিক্স দেখেছি। তারপর ডেমোক্রেসি দুই ধরনের, একটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। ডিরেক্টটা হচ্ছে গিয়ে যেখানে সরাসরি আপনি ভোটাধিকার প্রয়োগ করে, অর্থাৎ আপনি এখানে সরাসরি অংশগ্রহণ করবেন সব ডিসিশন মেকিং এর জায়গায়। সেটাকে আমরা ডিরেক্ট ডেমোক্রেসি বলছি। যেমন হচ্ছে গিয়ে বাংলাদেশ বা ইন্ডিয়া, বড় বড় ডেমোক্রেটিক কান্ট্রিতে এগুলো হয় না, কারণ এক্ষেত্রে সম্পূর্ণ সব মানুষকে ইনভলভ করার প্রয়োজন পড়ে। তো ওই ধরনের ডেমোক্রেসিকে আমরা বলে থাকি হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেসি। আর যে ডেমোক্রেসিটাতে হচ্ছে গিয়ে যে ধরনের ডিরেক্ট ডেমোক্রেসিতে হচ্ছে গিয়ে আপনার আহ, আপনি আপনার একটা রিপ্রেজেন্টেটিভ ইলেক্ট করবেন এবং দেন সেই রিপ্রেজেন্টেটিভ আপনার হয়ে সরকার ব্যবস্থাতে অংশগ্রহণ করবে, সেটাকে আমরা বলছি রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। এই ছিল দুইটা। বাংলাদেশ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি ফলো করে, ডিরেক্ট ডেমোক্রেসির প্র্যাকটিস বর্তমানে কান্ট্রি গুলোতে নাই। কারণ হচ্ছে গিয়ে এত বেশি হচ্ছে গিয়ে এখানে পপুলেশনটা, এত বড় পপুলেশনটা আসলে কন্ট্রোল করার জন্য মানে ডিসিশন মেকিং এর যে প্রসেস সেটা যদি আমরা মেনটেন করতে চাই সেক্ষেত্রে আসলে ডিরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিসটা পসিবল না। ছোট ছোট কিছু কান্ট্রি যেমন সান ম্যারিনো, ভ্যাটিকান সিটি, এই ধরনের কান্ট্রিতে যাদের পপুলেশন লেস দেন 1000 এইরকম জায়গায় ডেমোক্রেসি থাকে। ডেমোক্রেসি যেখান থেকে শুরু হয়েছিল, আমরা যে জায়গাটাকে বলছি প্রাচীন গ্রিস, এই গ্রিসে হচ্ছে গিয়ে ডিরেক্ট ডেমোক্রেসির প্র্যাকটিস ছিল। গ্রিসে ডিরেক্ট ডেমোক্রেসির প্র্যাকটিস ছিল কারণ হচ্ছে গ্রিসে হচ্ছে আপনার যেটা ছিল যে আপনার হচ্ছে গিয়ে গ্রিসে পপুলেশন কম ছিল এবং ওই সময় ডেমোক্রেসির প্র্যাকটিসটা আমরা যেভাবে চিন্তা করি আসলে এরকম ছিল না। ওখানে ছিল হচ্ছে গিয়ে যে শুধুমাত্র পুরুষ যারা তারা হচ্ছে গিয়ে আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, কিন্তু নারী বা হচ্ছে গিয়ে আপনার শিশু বা স্লেভ, ওই সময় স্লেভ ছিল প্রচুর, তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারতো। সো ডিরেক্ট ডেমোক্রেসিটা আসলে আমরা যেভাবে বুঝি ওইটার প্র্যাকটিসটাও আসলে ওখানে আহ প্রপারলি ছিল না। মানে সিটিজেনশিপ বা এই কনসেপ্ট ওয়াইজ কিন্তু নারী শিশু বলেন পুরুষ বলেন সবাই সমান। স্লেভের কনসেপ্টটা তো এখন বর্তমান ওয়ার্ল্ডে নাই। এইভাবে হচ্ছে কি ওই জায়গাটাতে আপনার হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ডিরেক্ট ডেমোক্রেসিটা প্র্যাকটিস হতো। তবে ডিরেক্ট ডেমোক্রেসি আমরা অনেক প্র্যাকটিস দেখি। আমরা যখন ক্লাসে সিআর ইলেক্ট করি কি করি, সবাইকে বলি যে হ্যান্ড রেজ করুন বা হচ্ছে গিয়ে বলুন কাকে সিআর চাচ্ছেন, নিজেরা ডিরেক্ট ওপিনিয়ন দেয়। এগুলো কিন্তু ডিরেক্ট ডেমোক্রেসি প্র্যাকটিস। হয়তো গভর্নমেন্ট সেক্টরে যাওয়ার জন্য আমরা এই কাজটা করছি না, বাট বাই এনি কেসেস আমরা হচ্ছে গিয়ে বাই এনি কেসেস আমরা হচ্ছে গিয়ে দেয়া হচ্ছে।
তো তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে যাই। আমরা তারপর আমরা পড়েছিলাম হচ্ছে গিয়ে সিটি, যেটা বলে ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেসি, ক্যারেক্টারিস্টিক্স গুলো দেখেছিলাম, এগুলো আমি ক্লাসে পড়িয়েছি, আরেক আমি আসবো না। ক্যারেক্টারিস্টিক্স গুলো পড়িয়েছিলাম। আমরা এবার চলে যাব হচ্ছে গিয়ে ডেমোক্রেসি টাইপ, এই ল পড়িয়ে ফেলেছে, এটাই বললাম, স্লাইড তো দিব, ওখান থেকে দেখে নেবেন। ডেমোক্রেসির ক্ষেত্রে খুবই একটা চ্যাপ্টার 13ই ফলো করছি, চ্যাপ্টার 13 এগুলো সবই আছে। তারপরে বলবো যে যারা একটু ভালো নোট করে পড়তে চান সেক্ষেত্রে এই এই সব জায়গা থেকে আমি অনলাইন কন্টেন্ট একদমই এক্সেপ্ট করছি। অনলাইন কন্টেন্টে যেতে পারবো, কোনো ভালো কন্টেন্ট আসতে সেখান থেকে যেতে পারে। So now we will talk about the positive side of democracy and then the negative side of democracy. Negative side এর মধ্যে একটা জায়গা খুব বেশি ফোকাসড হবে, আমরা দেখবো যে অ্যারিস্টটল, সক্রেটিস তারা একদম ডিরেক্টলি বলে গেছে যে দিস ইজ দ্য ওল্ড ফর্ম অফ গভর্নমেন্ট। এবং আমরা অ্যারিস্টটলের ক্লাসিফিকেশনটা দেখেছিলাম, ওল্ড ক্লাসিফিকেশন যেটা বলছিলেন। এবং সেই ওল্ড ক্লাসিফিকেশনে কিন্তু আমরা এটা দেখেছিলাম যে আপনার তারা কিন্তু কোনোভাবেই, তারা কোনোভাবেই আপনার হচ্ছে গিয়ে ডেমোক্রেসিটাকে পছন্দ করে নাই। ডেমোক্রেসিটাকে পছন্দ করে নাই বলতে বুঝিয়েছে তারা একদম ডিরেক্টলি বলেছে দিস ইজ দ্য ওর্স ফর্ম অফ, একদম এইভাবে বলা, বুঝেন? মানে একদম সরাসরি একটা সরকার ব্যবস্থাকে তারা বলে দিচ্ছে যে এটা বাতিল, এরকম একটা সিচুয়েশন কিন্তু তারা এখানে আমাদেরকে দেখিয়েছে। তো এরপরে আসি আমরা হচ্ছে গিয়ে আজকে যেটাতে যাব। এখন একটা প্রশ্ন হতে পারে, এটা আমার একটা প্রশ্ন ছিল যে ওয়াই দেয়ার ইজ 13, আবার বুঝছেন, 13 এসেনশিয়াল মেরিট সাইড বা পজিটিভিটি। দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় আমরা যখন যাই সেখানে হচ্ছে গিয়ে আপনার আহ মানে বলে যে আপনার হচ্ছে গিয়ে 13টা ভালো বলে, 13 পজিটিভ সাইড অফ ডেমোক্রেসি, এইভাবে 13টাও সবসময় নিয়ে আসে। ওয়াই 30, আমার একটা এরকম ছিল। তা আমি পরে দেখেছি যে যেই পজিটিভ সাইড গুলো নিয়ে আমরা কথা বলি এগুলোকে নিয়ে, এগুলোকে নিয়ে আমরা যদি একটু অ্যাড্রেস করতে চাই তাহলে আমরা এখানে 13টাই পজিটিভ থাকে। আচ্ছা একটু একটা জিনিস বলে নিই, আজকে ক্লাসটার শেষে আমি ক্লাসটা একবার ক্লোজ করে দিব, প্রেজেন্টেশনের আগের সিস্টেমটা বলি, নাহলে দুটো একসাথে হয়ে যাবে, কারণ রেকর্ডেড ভার্সন তো। তো আমি ক্লাসটা শেষ করব, শেষ করে মানে আপনাদের রিটেন, মানে রিটেন তো না, যেটা আমাদের লেকচার, লেকচার শেষ করে হচ্ছে কি আমরা আবার আমি আরেকবার আহ, এই সেম লিঙ্কে অন করবো, সেই লিঙ্কে জয়েন করে আপনার সেকেন্ড প্রেজেন্টেশনে যাবেন। ওই দিন ওইটাতে যাওয়ার পর ওইখানে আবার একবার অ্যাটেন্ড করবো, এইভাবে নিই। তো যেটা বলছিলাম যে দেয়ার আর 13 পজিটিভ সাইড অফ ডেমোক্রেসি, আমরা 13টা ডেমোক্রেসি পজিটিভ, এবং দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় যেখানে হচ্ছে আমরা স্লাইড গুলো দেখি ওখানে আপনারা দেখবেন যে আহ ওখানে হচ্ছে গিয়ে আপনারা দেখবেন যে আপনি হচ্ছে গিয়ে আপনি পাবেন যে এইরকম মানে বড় বড়, যেমন ধরেন যেখান থেকে আমরা ইউজুয়ালি কন্টেন্ট অনেক সময় কালেক্ট করে থাকি, লাইক স্লাইড শেয়ার, আমার নিজেরও পার্সোনালি পছন্দ, স্লাইড গুলো সুন্দর হয়। ওখানে দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় 13টাই বলেছে, 13টার উপরে নাই, বরঞ্চ কম আছে কিন্তু 13টার উপরে নাই। তো প্রথমে আসি হচ্ছে for the first positive side of democracy is ethical defense, এথিক্স। আজকে আমি মানে এটা বলছিলাম যে এথিক্যালি ড্রিভেন থাকা, আমি আমার লাইফে এথিক্যালি ড্রিভেন এরকম বলছিলাম, আমার ইথিক্স আমার কাছে আছে, আমি জানি আমি কি করেছি, এরকম বলবি সবসময়, হ্যাঁ আমি আমার মনের কাছে ক্লিয়ার। তো এথিক্যালি মানে আমি নৈতিকতার যে জায়গাগুলো থাকে সেখানে হচ্ছে গিয়ে এই নৈতিকতার প্র্যাকটিসটা ডেমোক্রেসিতে হয়, ইটস ভেরি পজিটিভ সাইড। কিভাবে যে ডেমোক্রেসি actually recognize the oath of a citizen. When that means you are a citizen, you are a valuable person, you mean to your country, democracy will give you that type of realization. That's why for that purposes এই ইথিক্যাল ডিফেন্সটা থাকার কারণে যেটা হচ্ছে যে ফুল সভরিনিটি মানে সার্বভৌমত্ব বজায় রাখার ক্ষেত্রে পুরো কান্ট্রিটাতে ইট অ্যাক্ট অ্যাজ এ পজিটিভ ইন্ডিকেটর। রেস্ট অফ দা ফর্মস অফ গভর্নমেন্টে আমরা যেটা দেখবো যে আমাদেরকে ফিলটা দিবে না, আমাদেরকে আমরা নেগলেক্টেড বা আমাদের হচ্ছে আমরা আমরা হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে আমরা ইয়াটা পাচ্ছি না, এই ফিল গুলো হচ্ছে কি আপনার মানে আপনার কোনো ইম্পর্টেন্স নাই। আপনি মোনার্কিতে যান, আপনি ডিক্টেটরশিপে যান, আপনার কিন্তু ইম্পর্টেন্সটা ওখানে দেখা হচ্ছে না। এইসব কারণে হচ্ছে কি আমরা কিন্তু ইথিক্যাল ডিফেন্সটা যেহেতু আমরা এখানে পেয়ে থাকি, এই কারণে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এখানে আমরা এই এটা একটা ভালো দিক হিসেবে, যখন আপনাকে একটা ভালো ইনপুট দেওয়া হবে আপনি
কিন্তু একটা ভালো আউটপুট দিবে। আপনি যদি কারোর সাথে ভালো ব্যবহার করেন, আপনার সাথেও কিন্তু অন্যরা ভালো ব্যবহার করবে। এরকম যেমন বিষয় এই জায়গাটাতে সেই বিষয় জিনিসটা কাজ করে। আর একজন আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি রেগুলার বেসিসে খারাপ, কিন্তু আপনি সবসময় তার সাথে হাসি মুখে ভালোভাবে কথা বলেন, দেখবেন যে এটার কিন্তু একটা একটা সময় আপনি এটার একটা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। এরকম বিষয়। আচ্ছা, এরপর আসে হচ্ছে কমন ওয়েলফেয়ার। কমন ওয়েলফেয়ার মিনস ইন ডেমোক্রেসি অল আর সেম, অল আর ইকুয়াল, লজ আর ইকুয়াল ফর এভরিওয়ান, এরকম টাইপস এর কথাগুলো বলে। সো গভর্নমেন্ট যাই করুক না কেন, গভর্নমেন্ট উইল রেসপন্ড টুয়ার্ডস দ্য সিটিজেন ফর এভরি কেসেস। আপনার মনে হতে পারে না যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে কি হয়েছে না কেন গভর্নমেন্ট আগে জবাবদিহি করতে চায়, বা মেট্রো রেল প্রজেক্টে কি হইলো না হলে এত কেন ব্যাখ্যা করতে চায়, ব্যাপার নাকি গভর্নমেন্ট ইচ্ছা হয়েছে করছে, বা দুর্নীতি হলে দুর্নীতি হয়েছে এইভাবে করে চলে যেতে পারে না। না, গভর্নমেন্ট এইভাবে যায় না। বিকজ গভর্নমেন্টের এখানে একটা দায়বদ্ধতার জায়গা আছে, গভর্নমেন্টের দায়বদ্ধতার জায়গা আছে বিধায়, সরি, গভর্নমেন্টের দায়বদ্ধতার থাকার জায়গা আছে বিধায় গভর্নমেন্ট ডেভেলপ। এবারে আসি গভর্নমেন্ট যে উন্নয়ন প্রকল্পগুলো নেয়, এগুলো কিন্তু দেখবেন যে ইটস ইকুয়াল ফর এভরিওয়ান। 300 ফিট হাইওয়ে বানিয়েছে, এটা কি এমন বলেছে যে যাদের ইনকাম মান্থলি 1 লাখ টাকার উপরে তারা ইউজ করতে পারবে, আর যারা না তারা পারবে না? সবাই কিন্তু এটার জন্য সমানভাবে আবার গভর্নমেন্ট রং ডিসিশন নিল, কারণ যদি গভর্নমেন্ট আমাদের এখন আমাদের তো অনেক ট্যাক্স পাঠাবে, গভর্নমেন্ট রং ডিসিশন নিল, রং ডিসিশন গুলো কিন্তু আমাদের উপরে ইম্প্যাক্ট করে, সবার উপরে একই রকম ভাবে ইম্প্যাক্ট করে। ভালো ডিসিশন নিল সবার সবার উপরে একইভাবে ইম্প্যাক্ট করে। ডেমোক্রেটিক সিস্টেমে এমন ভাবে ডিজাইন করা যে we have that privilege that the power or the welfare will be distributed equally to everyone, এরকম একটা সিচুয়েশন আমরা এখানে পাই। দেন এটা প্রত্যেকটার ওই যে বিভিন্ন পলিটিক্যাল সায়েন্টিস্টের কথা টথা বলা আছে, এগুলো পড়বেন। আচ্ছা, রুল অফ ল, এটা তো আমরা বুঝতে পারছি ডেমোক্রেসিতে কিন্তু অরাজকতা বা অনৈতিকতার এখানে কোনো সুযোগ নাই। হ্যাঁ, there is rule of law. Rule of law means হচ্ছে it's the guarantee towards the everyone, that is every people will treated as ইকুয়াল। লাইক আপনি কোনো একটা অপরাধ করলেন, সেক্ষেত্রে আপনি যদি একজন সরকারি কর্মকর্তা হন, আপনার বিচার যেভাবে হবে, আপনি যদি শুধু জাস্ট একজন নাগরিক হন বাংলাদেশে, সেক্ষেত্রে আপনার বিচার কিন্তু একইভাবে হবে। ডেমোক্রেসিতে রুল অফ ল, মানে বাংলাদেশ বলছে জাস্ট আমাদের কান্ট্রিতে ডেমোক্রেসি ফলো করে বিধায়, তো রুল অফ লতে কিন্তু এটাই বুঝাচ্ছে যে আপনি যেই হন না কেন, আপনার আইনের চোখে আপনি কিন্তু সমান। আচ্ছা, তারপর বলছে ডেমোক্রেসি ডেভেলপ দ্য স্পিরিট অফ পেট্রিয়টিজম। পেট্রিয়টিজম মিনস হচ্ছে দেশাত্মবোধ, দেশের প্রতি ভালোবাসা, যেটাকে বোঝাচ্ছি। এইটা আমার কাছে যেটা ফিল হয় সেটা হচ্ছে গিয়ে এখানে, মানে এটা এক্সপ্লেন করা ডিফিকাল্ট। যদি আপনার কান্ট্রিতে প্রপার ডেমোক্রেসি প্র্যাকটিস থাকে, প্রপার ডেমোক্রেসি প্র্যাকটিস ইটস লাইক আপনি ফিল করবেন যে আপনি একটা ভ্যালুয়েবল পার্সন, বা আপনার জন্য গভর্নমেন্ট কিছু করছে বা কান্ট্রি কিছু করছে। ফর এক্সাম্পল, আপনি দেখলেন যে আপনি আপ টু গ্রাজুয়েশন ফ্রি অফ কস্ট স্টাডি করছেন, বা আপনি হচ্ছেন গিয়ে ফ্রি ট্রান্সপোর্ট সার্ভিস পাচ্ছেন, কারণ বিআরটিসি বাস দিয়ে দিয়েছে সারা বাংলাদেশে, ফ্রি চলছে। বা ধরেন আপনার এখন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আপনাকে খুব অল্প দামে আপনাকে হচ্ছে গিয়ে আপনাকে কিছু গভর্নমেন্ট হচ্ছে গিয়ে ইয়া দিচ্ছে, কি বলে, অল্প দামে গভর্নমেন্ট হচ্ছে গিয়ে আপনাকে খাবার দিচ্ছে। এরকম যদি হয় তখন আপনি ফিল করবেন যে পজিটিভ সাইডটা, যে প্যাট্রিয়টিজম আছে, মানে মানে দেশ আমার জন্য তো অনেক কিছু করছে। এই ফিলিংটা আমাদের মধ্যে আছে যে আমার বন্ধুকে আমার দেশ অনেক কিছু করছে। এই ফিলিংটা আপনার মধ্যে হচ্ছে গিয়ে grow করবে। এই ফিলিংটা যখন আপনার মধ্যে গ্রো করবে, তখন কিন্তু আপনি দেশের জন্য কিছু করতে চাবেন, এই জিনিসটা কিন্তু হয়। অনেস্টলি স্পিকিং, আমি তো ওই যে সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে আসি, সো পাবলিক ইউনিভার্সিটি যখন পড়েছি, আমি না একটা ফিল করেছি যে আমি কিন্তু আসলে জনগণের টাকায়, এটা এই ফিলিংটা আমার মধ্যে সবসময় আছে, এখনো আছে। আমি কিন্তু জনগণের টাকায় পড়েছি, এবং আমার দেশের প্রতি একটা দায়িত্ববোধ আছে, এটা মনে হয় যে আমি যেহেতু দেশের টাকায় পড়েছি এবং দেশের প্রতি একটা দায়িত্ববোধ, কি একটা রিজন, একটা রিজনে আমি কিন্তু চিন্তা করতে পারি না যে আমি খুব মনেই করতে পারি না যে বিদেশ চলে যাবো, সেটেল হবো, হ্যাঁ তো দেশের কি হবে না হবে এগুলো আমি চিন্তাই করতে পারি না। আমার কাছে মনে হয় কি আমি যাই করি না কেন, এন্ড অফ দ্য ডে আমি দেশে ফিরে আসবো, দেশের মানুষের জন্য কিছু করবো। আমি মানে আমি পিএইচডির জন্য চিন্তা করলো বা পিএইচডি সুপারভাইজারদের সাথে কথা বলে আমি একটাই এগোই যে আমার সেটেল হওয়ার কোনো ইচ্ছা নেই।
যেখানেই যাই না কেন। So, এটা একটা রিজন। এই জিনিসটা আমার মধ্যে ডেভেলপ হয়েছে যখন আমি আমার কান্ট্রি থেকে একটা পজিটিভ কিছু পেয়েছি। আমি আমার কান্ট্রি থেকে আমি পেয়েছি যে আমি একটা ভ্যালুয়েবল পার্সন। আমার পিছিয়ে আমার কান্ট্রি যে রিক্সাওয়ালা তারা যে ট্যাক্স দিচ্ছে এইভাবেই তো আসলে তো আমার আপনার ট্যাক্সই তো আসলে তারা পায়। এই জিনিসগুলো কিন্তু পেয়েছে। তো ডেমোক্রেসি প্রপারলি প্র্যাকটিস হলে যেটা হয় যে আপনার মধ্যে এই লার্নিং গুলো আসবে যে ইউ আর এ ভ্যালুয়েবল পার্সন। দেন আমরা আসছি হচ্ছে গিয়ে রেসপন্সিবল টু দ্য পিপল। রেসপন্সিবল টু দ্য পিপল বলতে এটা আমি অলরেডি ব্যাখ্যা করে ফেলছি, যেহেতু জনগণের ভোটে জনগণের জন্য জনগণের সাপোর্ট নিয়ে হচ্ছে গিয়ে একটা গভর্নমেন্ট ক্রিয়েট হয়। সেই ক্ষেত্রে গভর্নমেন্টের সবসময় একটা প্রেশার থাকে how they are going to manage the people and the criticism of people and the people pressure. Also there is constructive opposition. আমরা নেক্সট আমাদের টপিকটাই হচ্ছে পলিটিক্যাল পার্টি। ওখানে দেখবো যে অপোজিশন বলে একটা বিষয় থাকে, মানে আমরা অনেকেই মনে করি যে বিরোধী দলের মনে কোনো দরকার নাই, বাট একটা কনস্ট্রাকটিভ অপোজিশন কিন্তু একটা দেশের জন্য অনেক বড় একটা ব্লেসিং। আমরা সেটাও ওখানে স্টাডি করবো যে একটা কনস্ট্রাকটিভ অপোজিশন থাকে এবং সেটার মাধ্যমে কিভাবে এখানে উন্নয়নটা সম্ভব হয়। আচ্ছা, পিসফুল চেঞ্জ অফ গভর্নমেন্ট এটা দেওয়া হয়ে গেল। ডেমোক্রেসিতে যেহেতু পাওয়ার প্র্যাকটিসের বিষয়টা যদি প্রপারলি এই ডেমোক্রেসিটা প্র্যাকটিস হয়, আহ এখানে যে ডক্টর লিন্সে যেটা বলছে আমি এটা একটু বলবো। তো যেটা বলছে যে ডেমোক্রেসিতে যেহেতু গভর্নমেন্টটাকে পাওয়ার প্র্যাকটিসটা প্রপারলি হয় এবং এখানে ক্ষমতা কুক্ষিগত করে রাখা, মানে ক্ষমতা আমার ক্ষমতা আমার বা ক্ষমতা শুধু আমার আমিই থাকবো, এই ধরনের সিচুয়েশনটা যেহেতু এখানে নেওয়ার কোনো সুযোগ নাই বা এই ধরনের কোনো কিছু করার এখানে যেহেতু সুযোগ নাই, সেই বিধায় এখানে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে একটা গভর্নমেন্টের টাইম শেষ হয়ে গেলে সেখানে একটা পিসফুল চেঞ্জেস দেখা দেয়। আপনি বলবেন যে এটা কিভাবে, যেমন দেখেন এখন আমাদের যে গভর্নমেন্ট আছে তাদের ঠিক যখন সময় শেষ হয়ে যাবে তারপরে কিন্তু তারা একটা ইলেকশন দিবে এবং সেই ইলেকশন দিয়ে যে গভর্নমেন্ট ক্ষমতায় আসবে তারা কিন্তু ক্ষমতা পাওয়ারটা প্র্যাকটিস করবে, এরকম একটা বিষয়। তো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা হচ্ছে বলছি পিসফুল চেঞ্জ অফ গভর্নমেন্ট, এই জিনিসগুলো কিন্তু আপনার ডেমোক্রেসিতে পসিবল হয়। তো লিন্সের কথাটা কি ছিল এটা একটু বলি। লিন্সে বলছে, দেখেন বলছে যে ডক্টর লিন্সে observe a democratic society sure of itself can be indirectly elastic in its method. কঠিন কথা বলছে যে ডেমোক্রেটিক সোসাইটি এমন হবে যে ডেফিনেটলি এলাস্টিক মানে ফ্লেক্সিবল। হ্যাঁ, এর এর যে প্রসেস গুলো আছে এটাতে ফ্লেক্সিবল হবে। সো আবার যখন সরকার ব্যবস্থা সরকারের পরিবর্তন করা হবে এখানে তার কিন্তু সর্বোচ্চ ফ্লেক্সিবিলিটিটা এখানে তারা শো করবে। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে ইকুয়ালিটি, এই রুল অফ ল এর মতো এখানে ধর্ম ধর্ম বর্ণ তারপরে হচ্ছে গিয়ে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এগুলো সব নির্বিশেষে আমরা হচ্ছে গিয়ে একটা ইকুয়ালিটি বা লিবার্টি যেটা স্বাধীনতা যেটা এটা আমরা এখানে মেনটেন করতে থাকি। ইকুয়ালিটি, আইন সবার জন্য সমান, সবাই সমান, এই ধরনের বিষয়গুলো কিন্তু এখানে খুব বেশি প্র্যাকটিস হয়ে থাকে। এটাই বলতে চাচ্ছি, এই প্র্যাকটিস গুলো এখানে অনেক বেশি। তারপরে হচ্ছে কি আমরা যেটাতে যাব সেটা হচ্ছে যে মোর ওবিডিয়েন্স টু দা ল। এটার বাংলা হচ্ছে গিয়ে মোর অবিডিয়েন্ট টু দা ল। এটার বলতে আসলে যেটা এখানে বোঝাচ্ছে আহ যেটা হচ্ছে মোর ওবিডিয়েন্ট টু দা ল। মোর ওবিডিয়েন্ট টু দা ল বলতে বোঝাচ্ছে সেটা হচ্ছে গিয়ে এখানে যেটা এটা হয় যে লটা এমন হয়, সেটা তো ফার্স্ট অফ অল আমাদের জনগণের ইচ্ছার প্রতিফলন করবে, এখানে জনগণ যেটা চাচ্ছে সেটা প্রতিফলন করবে। প্লাস হচ্ছে গিয়ে এখানে যেটা হচ্ছে যে আমরা যে রিপ্রেজেন্টেটিভ যাদেরকে আমরা আমাদের জন্য হচ্ছে আমরা যাদেরকে ইলেক্ট করছি
তারাও কিন্তু লয়ের প্রতি, মানে আইনের প্রতি যথেষ্ট আস্থাশীল থাকবে। তারা এমন কিছু করবে না যেটা হচ্ছে গিয়ে আমাদের মানে আমাদের আইনের ঊর্ধ্বে চলে যায়, বা আইনটাকে আমরা বরখেলাপ করলাম এরকম টাইপের হয়, এরকম তারা কোনো কিছু করবে না। আপনাদের এটা শুনে একটা হাস্যকর হতে পারে, মনে হয় যে বাংলাদেশে কি ধরনের প্র্যাকটিস আছে কিনা। বাংলাদেশের বেসিস একটা এক্সাম্পল না নিয়ে ফর এক্সাম্পল আমি ইন্ডিয়ার কথা চিন্তা করি, দেখেন কংগ্রেস হেরে গেছে, তারা দে একসেপ্টেড, তারা খুব স্ট্রং একটা অপোজিশন ক্রিয়েট করছে এবং তারা এটাই বলছে যে তারা কিন্তু সংসদে, মানে ওদের দেশে যে পার্লামেন্ট, সেখানে তারা একটা স্ট্রং সে থাকবে, তাদের তারা এটা নিয়েই খুশি। হুম। তো দেন হচ্ছে গিয়ে তারপরে যে আমাদের যে লটা মানে তারপরে যে পজিটিভ সাইড আসে এডুকেশন। এটা এটা ডেফিনেটলি অনেক বেশি এই পজিটিভ সাইডটা। এডুকেশন আসলে যেটা হয় যে আপনার আহ, একটা দেশে প্রপার ডেমোক্রেসি প্র্যাকটিস থাকে, এডুকেশনটা থাকবে, মানে এডুকেশনটা খুব ফ্লরিশ করবে, এক্সপ্লোর করবে, এরকম হয়। এটার রিজন হচ্ছে যখন আমি প্রপার ডেমোক্রেসি প্র্যাকটিস করবো না, তখন হচ্ছে কি আমি কিন্তু চাবো না যে মানুষ শিক্ষিত হোক। মানুষ শিক্ষিত হলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে গিয়ে যে সেখানে আমরা হচ্ছে আপনার চাবো না, ওটাকে কি বলে যে আমরা চাবো না যে সেখানে হচ্ছে মানুষ ভালো থাকুক, বা মানুষ হচ্ছে গিয়ে মানে শিক্ষিত হয়ে গেলে যেটা হয় যে অপোজিশন তৈরি হয়ে যেতে পারে, বা পাওয়ার প্র্যাকটিসের ক্ষেত্রে একটা থ্রেট চলে আসতে পারে, এই জিনিসটা হতে পারে। কিন্তু যখন ডেমোক্রেসি থাকে সেখানে তো আমাদের আসলে পাওয়ারটা আমি সারা জীবন ধরে রাখবো এই ধরনের কোনো কনসেপ্টই নাই। সেই ক্ষেত্রে আহ আপনার একটা কান্ট্রির মেইন মোটো কিন্তু থাকে যে যাতে হচ্ছে গিয়ে লটা, এডুকেশনটা যাতে প্রপারলি ওয়াইডলি স্প্রেড। যেমন বাংলাদেশের বেসিসে আমরা যদি বলে দেখবেন যে বাংলাদেশে অবৈতনিক প্রাথমিক শিক্ষা বলতে প্রাইমারি স্কুলগুলোতে আপনার হচ্ছে গিয়ে দেওয়া হচ্ছে, আপনার শিক্ষা দেওয়া হচ্ছে, আবার উপবৃত্তি দেওয়া হয়, আবার দেখবেন যে প্রচুর উচ্চশিক্ষার জন্য ইনস্টিটিউশনকে অ্যাপ্রুভাল দিচ্ছে। তখন কেন দিচ্ছে? এটার ওয়ান অফ দ্য রিজন যে এডুকেশনটাকে স্প্রেড করা, কারণ একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে যদি আমি এডুকেশনটাকে প্রপারলি স্প্রেড করতে পারি, এডুকেশনটাকে যদি সেভাবে আনতে পারি, তাহলে যেটা হবে যে মানুষ কিন্তু সেখান থেকে পজিটিভলি ইন্সপায়ার হবে, এবং পজিটিভলি যেখানে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে যে সেখান থেকে আমরা কিন্তু আমাদের লার্নিংটা হবে। এই জিনিসগুলোর কারণে আমরা সাধারণত এডুকেশনটাকে এই ডেমোক্রেটিক কান্ট্রির এডুকেশন গুলোকে এক্সপ্লোর করি। এর পরের পয়েন্ট গুলো আসলে মোর অ্যান্ড লেস সেম টাইপের। জাস্ট আমি শর্টকাটে বলে যাব, স্টেবল গভর্নমেন্ট বলতে বোঝাচ্ছে এখানে গভর্নমেন্ট যেহেতু জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে, তাদের মধ্যে প্যাট্রিয়টিজম থাকে, দে আর মোর স্টেবল, আনস্টেবল না যে কেউ চাইলে সরকারকে সরাই দিতে পারবে, এরকম হয় না। রেগুলেশন গুলো এখানে থাকে। সেলফ গভর্নমেন্ট একই জিনিস বোঝাচ্ছে যে এখানে গভর্নমেন্ট নিজেই নিজের থেকে কান্ট্রিটাকে মানে যেটাকে বলা যায় যে কন্ট্রোল করতে ইনাফ, এরকম একটা সিচুয়েশন এখানে কিন্তু থাকে। দেন হচ্ছে গিয়ে আমরা এরপরে যেটাতে যাচ্ছিলাম যে গ্যারান্টি অফ ফ্রিডম। গ্যারান্টি অফ ফ্রিডমে বলছে যে এখানে কিন্তু আপনার যে ব্যক্তি স্বাধীনতা, বা হচ্ছে গিয়ে আপনার যে ব্যক্তি স্বাধীনতার যে জায়গাটাতে হচ্ছে গিয়ে আপনি কারো হস্তক্ষেপ চাচ্ছেন না, বা আপনি মনে করছেন যে এখানে আপনি হচ্ছেন গিয়ে আপনার ব্যক্তিগত বিষয়ে কেউ হস্তক্ষেপ করবে না, আবার আপনি এটাও চাচ্ছেন না যে আপনার দেশের ব্যক্তিগত কোনো বিষয়ে কেউ হস্তক্ষেপ করছে না। এই সকল ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে এই সকল ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে ডেমোক্রেসি আপনাকে একটা ডেমোক্রেটিক কান্ট্রি থাকলে এই ধরনের আপনি ফ্রিডমটা পেয়ে যান। আর লাস্ট থিং হচ্ছে, এটা তো বুঝি, ডেমোক্রেসি এগেইনস্ট দ্য সাইকোলজি অফ পাওয়ার। ডেমোক্রেসি এমন ভাবে ডিজাইন করা যে আমি একাই ক্ষমতায় আরোহণ করবো, ক্ষমতাটা আমারই হবে, আমার ছেলে মেয়েই আবার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট হবে, এই ধরনের থিঙ্ক করার জায়গা ডেমোক্রেসি। এরপরে আমি ভালো ভালো কথা শুনলাম, শুনে মনে হলো যে বাংলাদেশে এগুলো কই, এগুলো মনে হইতে পারে। বাংলাদেশে এগুলো কই না চিন্তা করে একটু চিন্তা করুন যে যেসব দেশে আসলে প্রপার ডেমোক্রেসি প্র্যাকটিস হচ্ছে সেই ধরনের দেশগুলো চিন্তা করুন, তাহলে পজিটিভ সাইড দেখবেন।
মানে এই জিনিসগুলোর প্র্যাকটিসটা আসলে আপনি দেখবেন। যেমন আপনি ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো কান্ট্রিতে যান, আপনার কাছে মনে হবে যে সেখানে পারফেক্টলি ডেমোক্রেসি প্র্যাকটিস, সেটার ইম্পর্টেন্সটা কিন্তু আপনারা ওখানে দেখতে পাবেন, এটার ইনফ্লুয়েন্সটা যেটা আপনারা কিন্তু ওটা ওখানে দেখতে পাবেন। সেকেন্ড যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে, আমরা এবার চলে যাবো ডিসঅ্যাডভান্টেজেস বা ডিমেরিট, খারাপ দিক যেটা সেটা। প্রথমে এই যেটা ডেমোক্রেসি হচ্ছে করাপশনের আখড়া, এইভাবে আমরা বলি। Yes, it opens an opportunity for corrupt official, মানে করাপশনটা করা এখানে খুব সহজ, কারণ ক্ষমতাটা অনেকের হাতে অল্প অল্প করে বিস্তৃত থাকে। আপনি কতজনের দুর্নীতি ধরতে যাবেন, এরকম বিষয় না যে কেউ যদি দুর্নীতি করে, সবাই যদি দুর্নীতি করে, একজন তার মাঝখানে করতে চায় না, তখন সে আসলে বাধ্য হবে। এবং দুর্নীতিটা ধরার জন্য এখানে যে পরিমাণ এফোর্ট বা যে স্বচ্ছতার ব্যাপার যেটা দরকার হয়, ডেমোক্রেসিতে এটা মেনটেন করা সম্ভব হয় না। এই কারণে it actually opens the opportunity for to be corrupted here, এটা। দেন বলছে ইয়েস, এটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট, এটা ইন্টারেস্টিং। কি বলছে, ইট ক্যান লিড টু রং চয়েসেস when it comes to government leader। আপনি যখন সরকার ব্যবস্থা বা সরকার প্রধান বা আপনি আপনার রিপ্রেজেন্টেটিভ নির্বাচিত করবে, তাকে হচ্ছে গিয়ে আচ্ছা, এই ইয়া ক্লাসে আছেন বাদশা ফয়সাল, আচ্ছা ফাহাদ, সরি, আচ্ছা জি ফাহাদ, ম্যাম। আপনি মেসেঞ্জারে একটু চ্যাট না করে একটু লেকচারটা শুনেন, তারপরে কথা বলেন। এই কথা বলে আপনি তো ডিসাইড করে ফেলছেন তারপরে কোন গ্রুপ যাবেন। কথা শুনেন, লেকচারটা না শুনলে পরবর্তীতে ওই যে একটু শুনলেও কিছু লিখতে পারবেন। So it can lead to wrong choices when it comes to the government of leader, এটা দিয়ে আপনি কি বুঝেছেন বলেন? অনেকক্ষণ ধরে তো আমি কথা বলে যাচ্ছি ডেমোক্রেসি নিয়ে, ডেমোক্রেসি একটা খারাপ দিক বলেন। ফাহাদ, ম্যাম, ডেমোক্রেসির একটা খারাপ দিক বলেন। ম্যাম প্যাডে আসতেছে, মুখে আসতেছে না ম্যাম। তো যেটা বলছিলাম যে আমরা যখন ডেমোক্রেসিতে চয়েস করতে যাই, মানে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ বা আমি গভর্নমেন্টে কোনো ডিসিশন দিতে চাই, এখানে মেইন প্রবলেমটা আমাদের যেটা দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে যে যাকে আমরা ভোট দিচ্ছি, ফার্স্ট অফ অল আমরা অন্য কোনো ভাবে ইনফ্লুয়েন্স হই। যেমন দেখবেন যে আপনি ভোট দিতে গেলে আপনাকে এলাকার বাসী বলবে একে ভোট দাও ও ভালো, ওকে ভোট দাও ও ভালো, বা আপনার বাবা মা এসে বলবে আমরা অমুক পার্টি করি তাকে ভোট দাও, বা হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে ধরেন কোন একজন জনপ্রতিনিধি এসে আপনাকে জড়াই ধরছে, এই খুশিতে আপনি তাকে ভোট দিয়ে দিলেন। এইভাবে আমরা খুব মিসলিডেড হয়ে যাই। তো এটা শুধু আমি আপনি না, এটা ম্যাক্সিমাম পিপল মিসলিডেড হয়েছে, বাট আমরা না এটা চিন্তা করি না যে এই সরকার ব্যবস্থার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে গিয়ে, এই যে ধর আপনি আপনার এলাকায় যে এমপি কে নির্বাচিত করেছেন, আগামী 5 বছর আপনার এলাকায় কি উন্নয়ন হবে কি হবে না হবে, এটা সে শুধু সেই ডিসাইড করবে। এখন কিন্তু আর আপনার বলার কোনো সে নেই। আমরা এইভাবে চিন্তা করি না যে তার, আমার একটা ভোটের কত মূল্য, এবং আমার এই ভোটের কারণে এরকম একদিন নির্বাচিত হয়েছে, এবং তার কথার এগেনস্টে একটা সময় আমি কিছুই বলতে পারবো না। এইটাই বলতে চাচ্ছি। এবং এই রং ডিসিশনটা আমরা সবাই নিই, রং ডিসিশনটা সবাই নেই বলে আমরা কিন্তু একটা রং পার্সনকে ইলেক্ট করি। কেউ যদি আমার কথা বিশ্বাস না করেন, নিজের এলাকার মেম্বার অফ পার্লামেন্টের দিকে তাকান, তাহলে আপনি বুঝে যাবেন যে এরকম একটা পার্সন থেকে আপনার আসলে ভোট দেওয়া উচিত হচ্ছে। ম্যাক্সিমাম কেস আপনার মনে হবে না উচিত হবে, কিন্তু তিনি তো ভোট দিয়েছেন, তো তাকে ভোট দিয়ে আপনি তাকে ইলেক্ট করেছেন, সে আপনার ভোটে ইলেক্টেড হয়ে কিন্তু এখন এলাকায় দুর্নীতি করে দাঁড়াচ্ছে। এই জিনিসটা খুব বেশি হয় ডেমোক্রেসিতে, সবার মতামত সমান তো। তো ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে সবার মতামত সমান, আমরা সবাই দেখা যায় যে এই একই কমন থিঙ্কিং করে আমরা একটা রং ডিসিশন নিই। তারপরে আসলে হচ্ছে গিয়ে এরপরে জিনিসগুলো হচ্ছে কি যে ইট মেক্স ভোটিং এ পার্সোনাল চয়েস, যে একই কথা বলছি, এটা তো একটা পার্সোনাল চয়েস, কিন্তু ভোটিংটা যে একটা হচ্ছে গিয়ে আপনার যেটাকে বলা যায় যে এটা একটা আপনার একটা যেটাকে বলবো যে একটা প্র্যাকটিসের বিষয়। যেমন ধরেন আপনি ক্লাসে এই যে এক্সাম দিবেন, কম্পারেটিভ কম্পারেটিভ এক্সাম দিতে হলে আপনাকে কিন্তু একটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মানে পড়তে হবে, ক্লাস করতে হবে,
ম্যাটেরিয়ালস গুলো কালেক্ট করতে, আপনি এক্সাম দিলেন, ভালো করতে খারাপ করতে পারেন। তেমনি ভোটিংও কি একটা প্র্যাকটিসের বিষয় না, ভোটিংও কি একটা ডিসিশন মেকিং এর বিষয় না? ওখানে দেখেন এই ডিসিশন মেকিং এর জন্য আমরা কিছুই করি না, ওরা বাই বার্থ এই রাইটটা পেয়ে যাচ্ছে, বাস ভোট দিচ্ছে। তো ভোটিং একটা পার্সোনাল চয়েস বানাই ফেলছে, অথচ এটা একটা স্কিলের বিষয়, সবাইকে ভোট দেওয়া উচিত না, সবাই ভোট দিতে পারা উচিত না, এরকম একটা কথা বলছে। আচ্ছা, ইট টেকস টাইম টু মেক ডিসিশন, এটা হচ্ছে কি যে ডেমোক্রেটিক কান্ট্রিতে যেহেতু একজনের সিদ্ধান্তে কিছু হয় না, এখানে অনেক মানুষের সিদ্ধান্তটাকে ইম্পর্টেন্স দিতে হয়। ল মেকিং এর ক্ষেত্রে বা ডিসিশন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে এটা অনেক সময় সাপেক্ষ হয়ে যায়। ফর এক্সাম্পল, এই যে আমাদের কাছে যে পদ্মা সেতু তৈরি হলো এবং যেটা 2023 সালে উদ্বোধন হলো, এটার বাস্তবায়নের জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছিল 2006 সালে। 2006 সাল থেকে প্রকল্প মানে প্রকল্পটা হবে কি হবে না এই সিদ্ধান্ত আপনার জাতীয় সংসদে গেছে হচ্ছে 2009 সালে। 2009 সালে IMF, ওয়ার্ল্ড ব্যাংক এদের কাছ থেকে লোন টোনের জন্য অ্যাপ্লাই করতে করতে চলে গেছে 2012 সালে। তারপরে 2012 সাল থেকে ফিজিবিলিটি টেস্ট, এখানে পদ্মা সেতু বানানো যাবে কিনা, কতটুকু এলাকা অধিগ্রহণ করে, এটা করতে করতে আরো সময় গেছে। আমি এটাই বলতে চাচ্ছি যে লং টাইম গেছে বিকজ অফ ডেমোক্রেসি। ডিক্টেটরশিপ হইতো, হ্যাঁ, তাহলে যেটা হতো গভর্নমেন্ট যা আছে তাই হয়ে যেত, আর কোনো কথা নেই, গভর্নমেন্ট বলতে পদ্মা সেতু হবে, বাস পরের দিন থেকে পদ্মা সেতু বানানো, ডিসিশনটা এতটাই ফাস্ট। তো ডেমোক্রেসিতে আসলে যেটা একজনের হাতে ক্ষমতা না, অনেকের হাতে ক্ষমতাটা ডিস্ট্রিবিউটেড থাকে, এই জন্য ইট টেকস টাইম টু মেক ডিসিশন। আচ্ছা, লাস্ট হচ্ছে ইয়েস, ইট ফেভারস টু দ্য মেজরিটি। আমরা এখন ফেসবুকে তাকাইলেই দেখবেন যে সবাই কি করে, বাংলাদেশ ছাত্রলীগের সহ সভাপতি সবাই, ছাত্রলীগের সহসভাপতি কারণ জানি, আমরা সবাই জানি নামের পাশে দিয়ে ছাত্রলীগের সহসভাপতির ট্যাগ থাকে, আমি এটা ফেভার পাবো। তো মানে যারা আসলে সাপোর্ট করে, যে সরকার গঠন করে তাকে যদি আমরা সাপোর্ট দিই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আহ আমরা হচ্ছে গিয়ে এই একটা ফেভার পাবো। এই কারণে আমরা মেজরিটি পিপল, যেটা মেজরিটি পিপলকে ফেভার দেয় বলে মাইনর যারা যারা অপোজিশনে থাকতে পারে, তবে এই সরকারকে পছন্দ নাই হতে পারে, তাদের মনেই হতে পারে যে প্রাইম মিনিস্টার ভালো হয়, তো সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে আপনার ফেভারটা এরা করে থাকে। আচ্ছা, আমি এখন হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিব, এবং ইন দ্য মিন টাইম আমি এখন আগে অ্যাটেন্ডেন্সটা পরে নিব। আমি এখন একটা ভিডিও শেয়ার করবো, মানে ভিডিও প্লে করবো আপনাদের সাথে, একটা ভিডিও দেখবেন যেখানে আমরা দেখবো আমাদের ডেমোক্রেসি অলরেডি শেষ, যেখানে আমরা দেখবো সক্রেটিস বা অ্যারিস্টটল বা প্লেটো, এরাও তো একই একই জনরার হচ্ছে কি ফিলোসফার, একই জনরার ফিলোসফার। সো আমরা দেখবো যে তারা ডেমোক্রেসিটাকে পছন্দ করতো না। হ্যাঁ, তো আমরা দেখবো যে সক্রেটিস বা অ্যারিস্টটলের মতো যারা হচ্ছে গিয়ে ফিলোসফার, দে ডোন্ট লাইক দ্য ডেমোক্রেসি। তো এই ভিডিওটা আমরা এখন দেখবো, দেখার পর আমি অ্যাটেন্ডেন্সটা নিব, এবং এই ধরনের প্রশ্ন করলে অ্যান্সারটা দিবেন হচ্ছে গিয়ে, এই ধরনের প্রশ্ন বলতে বলতে প্রশ্ন করবো, ওয়াই সক্রেটিস ডাজন্ট লাইক ডেমোক্রেসি, এনলাইট ইউর অ্যান্সার। এই ক্ষেত্রে আপনারা চলে যাবেন হচ্ছে গিয়ে যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কি বলা যায়, Sorry, এটা হচ্ছে ওই যে নেগেটিভ সাইড অফ ডেমোক্রেসি, ওটা থেকে তো ভিডিও প্লে হচ্ছে, স্পন্সর ভিডিও, এটা চলবে। আপনার কি শব্দ মানে সাউন্ড তো ঠিক ছিল তাই না? আপনি কি সাউন্ড পাচ্ছিলেন, সাউন্ড জি শুনতে ম্যাম। পাচ্ছিলেন? আমরা এখন একটা ভিডিও দেখি। We're used to thinking very highly of democracy, and by extension of ancient Athens, the civilization that gave rise to it. The Parthenon has become almost a byword for democratic values, which is why so many leaders of democracies like to be photographed there. It's therefore very striking to discover that one of ancient Greece's greatest achievements, philosophy, was highly suspicious of its other achievement, democracy. The founding father of Greek philosophy, Socrates, is portrayed in the dialogues of Plato as hugely pessimistic about the whole business of democracy. In Book 6 of the Republic, Plato describes Socrates falling into conversation with a character called Adimantus and trying to get him to see the flaws of democracy by comparing a society to a ship.
If you were heading out on a journey by sea, asked Socrates, who would you ideally want deciding who was in charge of the vessel? Just anyone, or people educated in the rules and demands of seafaring? The latter, of course, says Adimantus. So why then, responds Socrates, do we keep thinking that any old person should be fit to judge who should be the ruler of a country? Socrates' point is that voting in an election is a skill, not a random intuition. And like any skill, it needs to be taught systematically to people. Letting the citizenry vote without an education is as irresponsible as putting them in charge of a trireme sailing to Samos in a storm. Socrates was to have first-hand catastrophic experience of the foolishness of voters. In 399 BC, the philosopher was put on trial on trumped-up charges of corrupting the youth of Athens. A jury of 500 Athenians was invited to weigh up the case and decided by a narrow margin that the philosopher was guilty. He was put to death by hemlock in a process which is, for thinking people, every bit as tragic as Jesus' condemnation has been for Christians. Crucially, Socrates was not elitist in the normal sense. He didn't believe that a narrow few should only ever vote. He did, however, insist that only those who had thought about issues rationally and deeply should be let near a vote. We have forgotten this distinction between an intellectual democracy and a democracy by birthright. We have given the vote to all without connecting it to wisdom. And Socrates knew exactly where that would lead, to a system the Greeks feared above all, demagoguery. Ancient Athens had painful experience of demagogues. For example, the louche figure of Alcibiades, a rich, charismatic, smooth-talking, wealthy man who eroded basic freedoms and helped to push Athens to its disastrous military adventures in Sicily. Socrates knew how easily people seeking election could exploit our desire for easy answers. He asked us to imagine an election debate between two candidates, one who was like a doctor and the other who was like a sweet shop owner. The sweet shop owner would say of his rival, "Look, this person here has worked many evils on you. He hurts you, gives you bitter potions, and tells you not to eat and drink whatever you like. He'll never serve you feasts of many and varied pleasant things like I will." Socrates asks us to consider the audience's response. Do you think the doctor would be able to reply effectively? The true answer, "I cause you trouble and go against your desires in order to help you," would cause an uproar among the voters, don't you think? We have forgotten all about Socrates' salient warnings against democracy. We have preferred to think of democracy as an unambiguous good rather than as something that is only ever as effective as the education system that surrounds it. As a result, we have elected many sweet shop owners and very few doctors. ঠিক আছে, আপনারা কি ভিডিওটা দেখেছেন? পুরোটা ভিডিওটা দেখেছেন? আচ্ছা, তো এখানে আমরা আসলে যেটা দেখতে পাচ্ছিলাম, আমরা সক্রেটিসের কথাগুলো শুনছিলাম। সক্রেটিস, দেখলাম যে সক্রেটিসের যে ছবি টবি দেখাচ্ছে, আমি একটু 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 বলি আসলে কি বুঝেছে। প্রথমে প্যাথেড্রনটা দেখে, প্যাথেড্রনটা হচ্ছে গিয়ে প্রাচীন গ্রিসে ওরা ডেমোক্রেসি প্র্যাকটিসটা করতো এইভাবে, যেখানে হচ্ছে এটার মধ্যে দরবার হলের মতো ছিল, যেখানে সব মানুষ একত্রিত হতো এবং সেখানে তাদের যেটা হচ্ছে যে ডেমোক্রেসি প্র্যাকটিস যেটা সেটা সেখানে তারা করতেন। ওখানে তারা মেইনলি যেটা ফেস করলেন সেটা হচ্ছে যে মেজরিটি পিপল ম্যাক্সিমাম কেসে রং ডিসিশন। আমরা যেটা দেখলাম যে যে আমরা এটা আমি আজকে বললাম যে মেজরিটি পিপল টেক রং ডিসিশন when it comes to the government leader, এরকম হয়। তো সেই ক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে যে মেজরিটি পিপল যখন রং ডিসিশন নিচ্ছে, এটা যখন আমরা দেখলাম, এটা প্রাচীন গ্রিসের একটা খুব বড় এক্সাম্পল আছে। সক্রেটিস, যেমন সক্রেটিসকে কিন্তু হেমলোক বিষ পানে সক্রেটিস মারা যায়, এরকম একটা স্টোরি আছে। এবং এটা হয়েছিল এই কারণে, ধারণা করা ছিল সক্রেটিস তখন এলাকার যুবকদের হচ্ছে গিয়ে বিপথে নিয়ে যাচ্ছে, এরকম তার এগেনস্টে কমপ্লেন করেছিল যে এলাকার যুবকদের সে বিপথে নিয়ে যাচ্ছে, এরকম একটা কমপ্লেন তার এগেনস্টে করা হয়েছিল। সেইটার ইয়াতেই যেটা হয় যে সক্রেটিস লোক বিষ পানে তাকে বেয়া করে এবং সেইখানকার এলাকার মানুষজনের ওপিনিয়ন থেকেই তাকে এটা সেই ডিসিশনে তাকে আসা। তো যেটা বলছিলাম, এখানে যেটা হয় যে সক্রেটিস বলেন বা যে কোনো প্রাচীন ফিলোসফার, তাদের সবারই এই ওপিনিয়ন যে যে কোনো ক্ষেত্রে আপনার যখন হচ্ছে গিয়ে
আমরা ডেমোক্রেসি প্র্যাকটিসটাতে যাচ্ছি, সেখানে হচ্ছে আপনার মেজরিটি পিপল আসলে রং ডিসিশন নেয়। সেক্ষেত্রে সক্রেটিস বলেন, প্লেটো বলেন, অ্যারিস্টটল বলেন, তাদের অনেক ব্যাখ্যা ছিল, ব্যাখ্যাগুলো কিন্তু খুব সুন্দর, এবং আমি এটা হচ্ছে গিয়ে খুবই বানি। প্রথম যেটা বলছি যে যে আমরা যে ভোট দিচ্ছি, ভোটিংটা আসলে আহ আচ্ছা আগে এই এই কাহিনীটা বলি। যেটা হচ্ছে ফিলোসফার কিং যেটাকে বলে, বলতেছে যে এই যে একটা শিপ, যেটা একটা স্টোমের মধ্যে দিয়ে আপনার হচ্ছে গিয়ে একটা ইয়া দিয়ে যাচ্ছে, আপনার সির মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা এরকম দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিলাম যে শিপ শিপ সির মধ্যে দিয়ে যাচ্ছে, আর এমন কি। কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, এখানে হচ্ছে গিয়ে আপনার এখানে হচ্ছে গিয়ে আপনার এই যে মানে ইয়েটা হচ্ছে, এখানে কিন্তু একটা মেইনটেনেন্স এর বিষয় আছে। এখন যদি র্যান্ডম কাউকে এই শিপের দায়িত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু এই শিপটাও যখন রং ডিরেকশনে যাবে, আপনারা যারা এই শিপের বাসিন্দারা আছেন, আপনারা কিন্তু রং ডিরেকশনে, আপনারা কিন্তু ঠিক থাকবেন না। এমনি একটা দেশের দায়িত্ব তো একটা শিপের মতো না, যে একটা শিপ যেখানে একটা দেশ যেদিকে, দেশটা যে চালাবে, যে প্রাইম মিনিস্টার হবে বা যে প্রেসিডেন্ট হবে, তার উপরে কিন্তু নির্ভর করবে যে আপনি আগামী কিছুদিন, আগামী 5-7 বছর আপনার লাইফটা কিরকম যাবে, ডিসিশনটা কিন্তু ওখানে আসবে। তো এই যে এই জায়গা থেকে আমরা যেটা এখান থেকে লার্ন করলাম, সেটা হচ্ছে যে আপনার আহ মানে রং পিপল না, রাইট পিপলের হাতে দায়িত্ব। এবার আসে ডেমোক্রেসি থেকে কোনো মেজারমেন্টের ওয়ে আছে যে একজন কেউ প্রেসিডেন্ট হবে, প্রাইম মিনিস্টার হবে, কে হবে না হবে, সেরকম যেমন এই যে এখানে এই ভোটিংটা এটাই দেখাচ্ছে যে যখন ইয়ার এগেনস্টে, সক্রেটিসের এগেনস্টে আপনার হচ্ছে ভোটিংটা করা হয়েছিল, মাত্র 52% বলেছিল যে তারা চায় সক্রেটিস হেমলক মানে মরে যাক, আর 48% তারা বলছে না, সক্রেটিস ঠিকই বলছে। তো দেখেন খুব মার্জিনাল একটা হচ্ছে কি এখানে আপনার ইয়াটা হয়েছিল, কিন্তু তার কারণেও কিন্তু সক্রেটিসের সাজা যেটা সেটাই হয়েছিল। তো এটাই বলতে চাচ্ছি, এখানে কিন্তু আসলে মানে আমরা যখন ডেমোক্রেসিতে, যেটা একটা, এটা একটা স্কিলের বিষয়, মানে ডেমোক্রেসিতে ভোট দেওয়া বলেন, সরকার ব্যবস্থা প্রধান হিসেবে আসা বলেন, এটা একটা স্কিলের বিষয়। তো স্কিলটা হচ্ছে গিয়ে র্যান্ডম কোনো পিপলের হাতে দেওয়া উচিত, এটাই বলতে চাচ্ছি। ফাইনালি ওটা বলছেন যে এখানে একটা এক্সাম্পল দিয়েছে, সেটা খুব হাস্যকর এক্সাম্পল। ছবিটা দেখতে কেমন লেগেছে সেটা হচ্ছে যে এখানে দুটো তখনকার সময় যে ছিল সেই অনুযায়ী তো দেখিয়েছে। এখানে দেখাচ্ছে যে দুইটা পিপল, একটা হচ্ছে গিয়ে সুইট শপকিপার, ধরেন এখানে আমরা তাকে করাপ্টেড পার্সন ধরে নিচ্ছি, আর একজনকে আমি ধরে নিচ্ছি তিনি হচ্ছেন গিয়ে আপনার ডক্টর, যাকে আমরা ধরে নিচ্ছি যে সে একজন এডুকেটেড পার্সন। দেখা যাবে যে একটা করাপ্টেড পার্সন, তার অনেক টাকা থাকে, আহ, সেটা দিয়ে সে মানুষকে খুব সহজে ম্যানিপুলেটেড করে ফেলতে পারে, যে আমি ক্ষমতা আসলে দেশের সেবা করবো, হ্যান করবো, ত্যান করবো। কিন্তু যিনি শিক্ষিত মানুষ, আমরা দেখবো যে আমরা কিন্তু আমাদের মধ্যে ম্যানিপুলেটিভ বিষয়গুলো থাকে না। তো বিশ্বাস করেন, বাংলাদেশে এটা প্রমাণ প্রচুর পাবে না, আপনারা দেখবেন যে এই নির্বাচন হলে একটা খারাপ মানুষ বা দুর্নীতিবাজ, ও কিন্তু তার অর্থ আছে, হয়তো শিক্ষা নাই, এই ধরনের মানুষগুলোই কিন্তু ক্ষমতায় বেশি চলে আসে। কিন্তু যারা হচ্ছে আসলে দেশের জন্য কিছু করতে চায়, উন্নয়ন চায়, এই ধরনের মানুষ কিন্তু ক্ষমতায় আসতে পারে না। এটাই বলতে চাচ্ছিল সক্রেটিস। সক্রেটিস তাহলে আসলে কি চাচ্ছিল? সক্রেটিস চাচ্ছিল যে এমন একটা সরকার ব্যবস্থা যেখানে আসলে সব মানুষ ভোট দিতে পারবে না, অল্প কিছু মানুষ ভোট দিবে, এবং তাদের নির্বাচিত ভোটে হচ্ছে গিয়ে আপনার আহ আপনার হচ্ছে গিয়ে সরকার প্রধান নির্বাচিত হবে। এবং যে নির্বাচিত হবে, যে সরকার প্রধান হবে, তাকে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে গিয়ে সেই প্রিভিলেজটা দিব। সেই প্রিভিলেজ বলতে বোঝাচ্ছে যে সে আসলে সেই প্রিভিলেজের জায়গাটাতে আসবে যে সে সরকার প্রধান হওয়ার যোগ্যতা রাখে, এই ক্ষমতাটা তার থাকবে, সেই একটা মাপকাঠি থাকবে, একটা মেজার করা, সেটা বলতে চাচ্ছি। এখানে যে আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, আমি যাদেরটা বলবো, যাদেরটা দেখেছি আমি দিয়ে দিচ্ছি। জেবানুর রহমান, নাজমুল ইসলাম, Yes, ma'am. Ma'am, নাজ- Jeban. Yes, নাজমুল ma'am. ইসলাম, Yes, ma'am. জাবেদ, ইয়ামিন মিয়া, রুবলি তো প্রেজেন্ট, জাবিদ হাসান, মেহরুন নেসা প্রেজেন্ট, রায়হান উদ্দিন নাইর, সাজিদ বিন রাশিদ, মুনিয়া আক্তার, সামিয়া আক্তার প্রেজেন্ট, মাসুম, Yes, ma'am. মাসুম, Yes, ma'am. আব্দুল্লাহ মাসুম রাজ শিকদার, মোহাম্মদ রায়হান নাইক, লামিয়া, Present, ma'am. সম্রাট, সাদিয়া ইসলাম, Present, ma'am. আব্দুল্লাহ আল মামুন, জিহাদ, Present, আরিফিন ma'am. ইসলাম,
আরিফিন Present, ma'am. Present, ma'am. তুহিন, আসিফুল হাসান Yes, তুহিন, yes, ma'am. প্রেজেন্ট, রুমিল হোসেন আছে, নাহিদ হাসান, Present, ma'am. তানজিদা ইসলাম, Present, ma'am. জুবায়ের হোসেন, ইমরান ইসলাম। ম্যাম ও বাসায় যাচ্ছে। কে বাসায় যাচ্ছে? ইমরান ওই আগে টিকিট কাটা তো বাসে আছে, ও বললো প্রেজেন্টের কথা ছিল আবার মাঝখানে ক্লাসে আর কি। রিফাত, Yes, ma'am. সাদিয়া, নাজনীন জাহান সাদিয়া, Present, ma'am. বাদশা ফাহাদ আছে, আবু জায়েদ ইমন, শাহরিয়ার ইমন হিমেল, ওয়াসি, Present, ma'am. ফাহিম, প্রেজেন্ট ম্যাম। চৈতি ভৌমিক, Present, Ma'am, ma'am. আমার present দেন নাই, ma'am. শাহরিয়ার ইমন। ম্যাম আমার প্রেজেন্টও দেওয়া হয়নি, মেবি আমার নামটা ডাকা হয়নি। আমি দেখছি। ম্যাম একেবারে ফার্স্টে আমার নাম। হুমায়রা তাহসিন, Present, ma'am. শাওন মিয়া, Present, ma'am. শান্তর প্রেজেন্টে দেই নেই তো, আসিফুর জি রহমান ম্যাম। শান্ত। আর কেউ? তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই মিটিংটা ক্লোজ করে দিব। মিটিংটা ক্লোজ করে সেম লিংকে আবার আমি মিটিংটা অন করছি, ওখানে জয়েন করবেন। প্রেজেন্টেশনের জন্য আবার আরেকবার আমি অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? ক্লোজ করে দিচ্ছি।